অর্পিতা সরকারের লেখা গল্প চুপ কথা। ঘরের মধ্যে বিরক্তি উগড়ে দিচ্ছে মহুয়া। অনিমেষ চুপচাপ শুনছে। না না, তুমি একটা কথা বলো। আমাদের তো বিয়ে হয়েছে মাত্র 1 বছর। এর মধ্যেই তোমার মামনি, তোমার পিসি, মাসিরা সবাই আমার একই কথা বলে উত্ত্যক্ত করে চলেছে। কি জন্য জানো? তাদের এখনই নাতিপুতির মুখ দেখতে হবে। আশ্চর্য মানসিকতা সব। আমি এখনই কি নিজের সব শখ আহ্লাদ ছেড়ে বাচ্চা মানুষ করতে শুরু করব? অনিমেষ সেভিং ক্রিমটা গালে লাগাতে লাগাতেই বলল, আরে মহুয়া, তুমি সব সময় এত রেগে যাচ্ছ কেন? আগেকার দিনের মানুষ, ওরা বললেই কি আমরা এক্ষুনি সিদ্ধান্ত নিয়ে ফেললাম? মহুয়া বলল, তোমার মেজমাসি কাল এসেছিলেন, বললেন এই বেলা শাশুড়ি শক্ত থাকতে থাকতে একটা নিয়ে নাও, মানুষ হয়ে যাবে। অনিমেষ এবার হেসে ফেলল। অনিমেষের হাসি দেখে মহুয়া আরও রেগে গিয়ে বলল, মামনির মাথাতেও তোমার ওই মাসিগুলোই এইসব ঢোকাচ্ছেন। উফ! দুমদাম পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল মহুয়া। মেয়েটার মনটা শিশুর মতো উদার, কিন্তু রাগলে একেবারে চণ্ডাল। তবে অনিমেষের বাবার সঙ্গে মহুয়ার ভীষণ ভাব। শ্বশুর বৌমা নয়, যেন দুজন অসমবয়সী বন্ধু। মা তো মাঝে মাঝে অনিমেষকে বলে, তোর বাবার সাথে সব রকম ছেলে মানুষিতে আর কেউ না থাকুক, মৌ কিন্তু আছেই। মা মহুয়াকে মৌ বলেই ডাকে। সেদিন বাড়ির উঠোনে বাবা আর মহুয়া মিলে একটা আম্রপালি আমের গাছ বসিয়েছে, ছোট চারা গাছ। তারপর থেকেই খাবার টেবিলে, টিভির ঘরে অনিমেষ একটাই আলোচনা শুনতে পাচ্ছে, এবছর ওই গাছে আম্রপালি আম হলে কাদের কাদের বাড়িতে আম বিতরণ করা হবে। ওদের ছেলে মানুষিতে মা আর অনিমেষ দুজনেই আড়ালে হাসে। তবে মায়ের সঙ্গে মাঝে মাঝে মহুয়ার বিবাদ বাধে, আমিষ নিরামিষের বিচার নিয়ে। মহুয়া বলে, মা, সবই খাদ্যদ্রব্য। মুসুর ডালের সঙ্গে মুগ ডালের কোনো পার্থক্য নেই। তাহলে মুসুর ডাল কি করে আঁশ হয়? মা যুক্তিতে না পেরে রেগে যায়। তবে সিরিয়াল দেখার সময় শাশুড়ি বৌমার ভাব দেখার মতো। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। মহুয়া বিয়ে হয়ে এ বাড়িতে এসেছে। বাড়ির সাথে একেবারে মিশে গিয়ে এ বাড়ির একজন হয়ে গেছে। মহুয়া বলল, অন্তত 2 বছর পর আমরা সন্তান নেব। সেকেন্ড হানিমুনে মানালি যাব, তারপর কিন্তু। অনিমেষ মহুয়াকে আদর করতে করতে বলল, বেশ, মানালি ঘোরার পরেই তুমি মা হবে। বড্ড শান্ত নিরুদ্বিগ্ন পরিবেশ ওদের বাড়ির। এটা অবশ্য প্রতিবেশীদের হিংসার কারণও। অনিমেষ আজ মাকে নিয়ে সংসারের প্রয়োজনীয় জিনিস কিনতে বেরোবে। মহুয়া আর বাবা প্ল্যান করেছে তারা বিকেলের শোতে পোস্ত দেখতে যাবে। অনিমেষের এমন অভ্যাস হয়েছে যে কম্পিউটারে পেন ড্রাইভে মুভি দেখে আর ওই হলে গিয়ে 3 ঘন্টা বসে মুভি দেখার ধৈর্য নেই। ওরা মুভি দেখে ফেরার পর থেকে বাবার মুখটা গম্ভীর। খাবার টেবিলে বাবা বলল, আসলে মানুষ হবার পর, বড় হবার পর ছেলে লায়েক হয়ে যায়, বাবা মা তখন পর হয়ে যায়। হঠাৎ এমন কথার কোনো অর্থ উদ্ধার করতে পারল না অনিমেষ। পরে মহুয়ার কাছে শুনে বুঝেছিল পোস্ত দেখার ফল। প্রায় দিন 3 ধরে মা আর মহুয়ার গলার আওয়াজে অনিমেষের ভোরের নরম ঘুমটার 12টা বেজে গেছে। সকাল থেকেই দুজনে রান্নাঘরে ঢুকে অকারণে চেঁচামেচি করছে। কারণটা অনিমেষ আজ জানতে পারল। দিন 7 ধরে কাজের মাসি মানদা আসছে না, তাই বাড়িতে মনোমালিন্য। চা খাবার সময় মানদা মাসি বাড়িতে পা দিতেই শাশুড়ি বউ মিলে জেরা করতে শুরু করে ওকে। কেন ও 7 দিন আসেনি? পাওনা নেবার সময় তো আগে দেয় ওরা। মানদা মাসি রেগে গিয়ে বলল, শোনো বৌদিমণি, আমার পেটে টিউমার হয়েছে, অপারেশন করতে হবে। আমি এখন আর কাজ করতে পারবো নি। তবে তোমাদের ব্যবহার ভালো বলেই আমার মাসতুতো বোনেরে এনেছি, দেখো যদি কাজে রাখো। মা হৈ হৈ করে বলে উঠল, তাই দিয়ে যাও মানদা, আমরা আর কদিন করব বলো? মানদা মাসির বোন যে কলকাতা শহরের নয় তা ভাবভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে। একটু জড়সড় হয়ে গায়ে কাপড় চাপা দিয়ে দাঁড়িয়েছিল। চেহারায় কোনো চটক নেই ঠিকই, তবে মুখটা দেখেই বোঝা যায় 5 বাড়ি কাজ করার অভিজ্ঞতা ওর নেই। মেয়েরা যে খুব সহজেই আবেগে ভাসে তার প্রধান কারণ তারা সকলকেই এক নজরে বিশ্বাস করে ফেলে। ঠিক সেইভাবেই মা আর মহুয়া মানদা মাসির মাসতুতো বোন কাকলিকে দিনরাত নিজেদের আলমারি খুলে শাড়ি ব্লাউজ দিয়ে চলেছে। এমনকি রাতের দিকে কোনো বিশেষ পদ বাড়িতে রান্না হলেই কাকলির জন্য আলাদা করে তুলে রাখা হচ্ছে। অনিমেষ বা ওর বাবা সুনীল বাবুর অবশ্য এতে আপত্তি নেই।
তাছাড়া মহুয়া বা অনিমেষের মা শিবানীর এই সিদ্ধান্তে কথা বলার থেকে বড় বাতুলতা আর হয় না বলেই মনে করেন সুনীলবাবু। কাকলি মাসির বাড়ি খুব বেশি দূরে নয়, তবে ভাড়া বাড়ি। সংসারে নাকি কেউ নেই, স্বামী ছেড়ে চলে গেছে, আর দুই ছেলে, ছেলের বউ দেখে না, একাই কাজ করে খায়। শিবানী দেবী হঠাৎ আজ বললেন, শোনো মৌ, কাকুলিকে বেশি ছোঁয়ার দরকার নেই। শুধু মহুয়া নয়, বাবা ছেলেও চমকেছে। কাকলি মাসির নামে ঢোক গেলে মা বলে, অমন শান্ত মানুষ, হাতের কাজ কেড়ে নিয়ে করা মানুষ নাকি মা দেখেনি। সেই মানুষ সম্পর্কে এমন উক্তিতে সকলেই একটু চমকেছে। মহুয়া বলল, কি হলো মামনি? মা যা বলল তার সারমর্ম হলো, পাশের বিকাশদের বাড়িতে কাজ করা মেয়েটা নাকি খবর এনেছে কাকলির বাড়ি বনগা লাইনের কোনো এক গ্রামে। ওর ভরভরন্ত সংসার, দুই ছেলে, দুই বৌমা, নাতি নাতনি সব আছে, কিন্তু তবুও ওকে নাকি পাড়া থেকে মারতে মারতে তাড়িয়ে দিয়েছে। এই পর্যন্ত শুনে অনিমেষ বলল, এটা নতুন কথা কি? এ তো কাকলি মাসি প্রথম দিনেই বলেছিল। মহুয়া সমর্থন করলো ওর কথাকে। মা বিরক্ত মুখে বলল, কেন তাড়িয়ে দিয়েছে সেটা শোন। ওকে ওদের পাড়ায় ডাইনি বলে চিহ্নিত করেছে। কাকলির সংস্পর্শে যেসব মানুষ এসেছে তাদেরই নাকি কাকলির খারাপ নজরে পড়তে হয়েছে। ও এতটাই অপয়া যে ওকে মেরেই ফেলছিল পাড়ার লোকজন। নেহাত রাতের অন্ধকারে পালিয়ে এসেছে তাই। বাবা বললেন, যত ফালতু সংস্কার। কম্পিউটার ইন্টারনেটের যুগে মানুষ যখন মঙ্গলে পাড়ি দিতে প্রস্তুত, তখন এইসব ডাইনি শব্দ কি করে যে উঠে আসে। মহুয়া শিক্ষিত মনও বিরক্তির ছোঁয়া। মা বললেন, আমি তো কাজ ছাড়িয়ে দিচ্ছি না, শুধু মৌকে বললাম ওর থেকে একটু দূরে দূরে থাকতে। অত ওর হাতে হাতে জিনিস দেবার তো কিছু হয়নি। কাকলি মাসির আদর একটু হলেও কমেছে এ বাড়িতে। ছোঁয়া মাচিয়ে কাজ নিচ্ছে মা। যার রটে তার কিছুটা তো বটে। এই তথ্যের উপরে ভিত্তি করেই মায়ের কাকলি কাকলি বলে হাঁক পাড়া একটু কমেছে। নেহাত প্রমাণ এখনো পায়নি তাই। অপয়া ডাইনি মানুষকে ঘরের মধ্যে চলাচল করতে দিতে সবারই একটু বুক কেঁপে ওঠে বইকি। শিবানী দেবীও ব্যতিক্রম নন। এর মধ্যেই একটা সুখবর বাড়িতে বয়ে নিয়ে এলো মহুয়া। সে মা হতে চলেছে। 2 বছরের প্রতিজ্ঞা ভেঙেই মহুয়া আজ খুশি। বাবা মায়ের সাথে সাথে কাকলি মাসিও মহুয়ার খেয়াল রাখছে। যদিও কাকলি মাসিকে এই সময় মৌয়ের খুব বেশি কাছে ঘেঁষতে দিচ্ছে না মা। বলা তো যায় না, ওই ডাইনির কুনজর বলেও তো একটা কথা আছে। নতুন অতিথির জন্য এইটুকু তো শিবানীকে করতেই হবে। যদিও সুনীলবাবু বোঝাতে চেয়েছিলেন যে ডাইনি কথাটা শুধু রূপকথার একটা কাল্পনিক চরিত্র, গল্পে আছে, বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। মেয়েদের অসম্মান করার জন্যই ওই শব্দের উৎপত্তি। কিন্তু শিবানী দেবী মুখ ঝাপটা দিয়ে বলেছেন, সব জায়গায় জ্ঞান কাজ করে না বুঝলে। আমি মৌকে এই অবস্থায় কিছুতেই কাকলির ছোঁয়া নিতে দেব না। নেহাত কাকলির কাজ খুব ভালো আর বিশ্বাসী, তাই এতদিন ছাড়াইনি। মহুয়ার বিবাহিত পিস্তুত বোনেরা এসেছে ওর বড় পিসির বাড়িতে, তাই ও আজ পিসির বাড়ি যাবে। অনিমেষ সকালের দিকেই ওকে পৌঁছে দিয়ে অফিসে যাবে, আর সন্ধ্যের দিকে ও একাই চলে আসবে। মায়ের তীব্র আপত্তি, মৌ একা কেন আসবে। মহুয়া রেগে গিয়ে বলল, দেখো মামনি, আমার শরীরে কোনো সমস্যা নেই। তোমার ওই দিনরাত আদরের চোটে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। মা বিরক্ত হয়ে বললেন, যা ইচ্ছে করো। সন্ধে তখন 7টা। মহুয়া ফোনে বলল, ও জাস্ট পিসির বাড়ি থেকে বেরিয়েছে। অনিমেষের বাড়ি থেকে বাসে গেলে মহুয়ার পিসির বাড়ি বড়জোর 1 ঘন্টা লাগার কথা। তার মানে 8টার মধ্যেই মহুয়া বাড়িতে ফিরে আসবে। 8:30 বাজছে দেখে মায়ের ঘরবার শুরু হয়েছে। অনিমেষ বলল, মা, মহুয়া কলকাতার মেয়ে, একা একা আসা ওর অভ্যাস আছে। সমস্যাটা হলো মহুয়াকে ফোনে পাওয়া যাচ্ছে না, সুইচ অফ বলছে। 9টার সময় অনিমেষের সাথে সাথে বাবারও চিন্তা হচ্ছে। মায়ের চোখে জল। মা বলছে, তখনই বলেছিলাম একা আসতে দিস না ওকে। তোরা কেউ কথা শুনিস না। চম্পা বলেছিল, কাকিমা, বৌদি পোয়াতি, এখনো তোমরা ওই ডাইনিটাকে কাজে রেখেছ? তোমাদের অকল্যাণ ঠেকায় কে? তখন যদি চম্পার কথা শুনতাম, মৌ যে কাকুলিকে দিবারাত্র ছুঁয়ে যাচ্ছে। সুনীলবাবু ভাবছিলেন অন্তত একবার অনিমেষ বলুক যে ডাইনি বলে কিছুই হয় না,
কিন্তু এই মুহূর্তে অনিমেষের মুখেও একটা সন্দেহের ছাপ পরিষ্কার। তবে কি ওদের বাড়ির কাজের মেয়ে চম্পাই ঠিক? মহুয়ার পিসের বাড়িতে ফোন করে জেনে নিয়েছে 7টার সময় মহুয়া বেরিয়ে গেছে। তখনও বৃষ্টিটা শুরু হয়নি। পিসির কাছে খবর পেয়ে মহুয়ার বাবা মাও বারবার কল করছে। রাত তখন প্রায় 10টা। তখন অনিমেষ থানায় বেরোবে বলে রেডি হলো। প্রায় 2 ঘন্টা বর্ষণের পরে একটু শান্ত হয়েছে আকাশ। সুনীলবাবু নিজে চুলের মুঠি ধরে শক্ত করে বললেন, তুমি হয়তো সত্যি শিবানী। শিবানী দেবী কাঁদছেন, অনিমেষের চোখেও জল। অনিমেষ উঠোনে সবেমাত্র পাটা দিয়েছে এমন সময় কলিং বেলের আওয়াজ। দরজাটা খুলতেই সামনে কাকলি মাসিকে দেখে আর নিজের রাগ সম্বরণ করতে পারল না অনিমেষ। একটা ধাক্কা দিয়ে ফেলে দিল কাকলি মাসিকে। মা চিৎকার করে বলে উঠল, রাক্ষসী, মৌকে বাচ্চার সমেত খেলি তুই? কাকলি মাসি উঠোনের মাটি গা থেকে ঝাড়তে ঝাড়তে বলল, বৌদিমণি গাড়ি থেকে নামছে। 500 নোট আছে বৌদিমণির কাছে, তাই খুচরো চাইছে। অনিমেষ দেখল ট্যাক্সির দরজার সামনে মহুয়া দাঁড়িয়ে আছে। ভাড়াটা অনিমেষ মিটিয়ে দিল। মহুয়া খুব স্বাভাবিকভাবেই বাড়িতে ঢুকলো। সকলের মুখ থমথমে দেখে বলল, আরে এত চিন্তার কিছু হয়নি। আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়ে সুইচ অফ হয়ে গিয়েছিল। আমি যে বাসে চেপেছিলাম সেটা হঠাৎই ঢাকুরিয়া ব্রিজের কাছে এসে খারাপ হয়ে গেল। তখনই দেখলাম কাকলি মাসি ওখানেই দাঁড়িয়ে আছে। কাকলি মাসি কিছুতেই আমাকে একা ছাড়লো না। আমার মাথাটা একটু ঘুরছিল। রাস্তায় বৃষ্টির জন্য ট্যাক্সিও পাওয়া যাচ্ছিল না। কাকলি মাসির ওইখানেই ঘর, তাই ওখানে বসে একটু বিশ্রাম নিয়ে বৃষ্টি থামতেই ট্যাক্সি ধরে এলাম। বুঝতে পারছি তোমরা চিন্তা করছিলে, কিন্তু আমার কিছুই করার ছিল না। মহুয়া কাকলি মাসির দিকে তাকিয়ে বলল, চলো, তুমি ওই রান্নাঘরের পাশে বিছানা করে আজকে রাতটা থেকে যাও। কাল কাজ সেরে ঘরে ফিরো। সুনীলবাবু আবার বিশ্বাস করলেন, ডাইনি শুধু রূপকথার কল্পিত একটা চরিত্র। কেন যে এই চরিত্রগুলোকে মানুষ বাস্তবে কল্পনা করে? তবে অনিমেষ বা শিবানী দেবী তারপরের দিন থেকেই লক্ষ্য করেছে কাকলি মাসি আর আগের মতো সহজভাবে ওদের সব ঘরে ঢুকতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। উচ্চশিক্ষিত অনিমেষ ওই রাতে কাকলি মাসিকে ধাক্কা দেওয়ার ঘটনাটা মহুয়ার কাছে লুকিয়েই রেখেছে। আর একজনও লুকিয়ে রেখেছে, সেটা হলো কাকলি মাসি। অনিমেষ ক্ষমা চাইতে পারেনি। ঠিক কী বলে ক্ষমা চাইবে? বনগাঁর অশিক্ষিত কোনো গ্রামের মানুষদের সাথে তো ওর কোনো পার্থক্যই নেই। একটা সরল মানুষকে কিভাবে বলবে, তোমাকে ডাইনি বলা আমার অন্যায় হয়েছে? শুধু কাকলি মাসি সামনে এলে অনিমেষের চোখ দুটো লজ্জায় নিচু হয়ে যায়। কেউ যেন চোখে আঙুল দিয়ে প্রশ্ন করে যায়, তুই কি সত্যিই শিক্ষিত? কাকলি মাসির নীরব মুখে চুপ কথাটাই উত্তর দিয়ে দেয়, কারা প্রকৃত শিক্ষিত। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।